আমিনুল রশিদ, এনসিপির আরেকটি আপত্তির জায়গা হচ্ছে যে একই ব্যক্তি দলের প্রধান, সংসদের প্রধান, সরকারের প্রধান না হওয়া। এটা নিয়েও তো আমরা অনেক বছর ধরে আলোচনা কথা বলছি, এবং এনসিপি যে অনেক বড় দল হয়ে উঠছে তার প্রমাণ হচ্ছে রবিউল ভাই বারবার এনসিপির কথা বলছেন। বিএনপি নেতারা কিন্তু এনসিপির প্রত্যেকটা বক্তব্যে এনসিপির নাম নিচ্ছে। আবার এনসিপির যে ফেসবুক পেজ, সেখানে দেখবেন যে তারা প্রতিদিনই বিএনপি সম্পর্কে কিছু না কিছু বলে। আবার তাদের যে বিগত সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিদিনের কাজ হচ্ছে সারাদিনে গণমাধ্যমে বিএনপির বিরুদ্ধে কি সংবাদ আছে সেগুলো দেওয়া, যে কোথায় বিএনপি চাঁদাবাজি, কোথায় অ্যারেস্ট। তার মানে অলরেডি বিএনপি ভার্সাস এনসিপি এটা হয়ে গেল কিনা আমি মানে নির্বাচনে কি এরকমটা হওয়ার কোনো সম্ভাবনা আছে? এককভাবে এনসিপি তো আগামী নির্বাচনে ভোট করবে না, এখন যে তার প্রভাব এবং সরকার তাদের রাইট, যেটা দৃশ্য সেটা হয়তো একটা বড় ধরনের আমরা দেখবো যে এনসিপির সঙ্গে হয় বিএনপির এক ধরনের নেগোসিয়েশন হবে, অথবা এনসিপি জামাত বা আরো কেউ কেউ মিলে হয়তো একটা জোটও করতে পারে, আমরা জানি না, এটা অনেক পরের আলোচনা। আপনি যেটা বলেন যে একই ব্যক্তির প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দলীয় প্রধান হওয়া, এই আলোচনাটা দীর্ঘদিনের। এখন এটা অসুবিধা সুবিধা দুইটা আছে। সুবিধাটা হলো এই যে নিয়ন্ত্রণটা থাকে, ধরেন যিনি দলীয় প্রধান হন, দলীয় প্রধান প্রধানমন্ত্রী হন, মানে সবকিছু নিয়ন্ত্রণ থাকা মানেই তো আমি স্বৈরাচার হবেন। আবার যখন প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টে বসে বক্তৃতা দেন, তিনি দলীয় প্রধান হন, তিনি সবকিছু নখদর্পণে তার থাকে। সংসদে যখন হন, সংসদ অর্থাৎ পার্টি, সংসদ এবং নির্বাহী বিভাগ সমস্ত কিছু যে কোনো উত্তর তিনি দাঁড়িয়ে দিতে পারেন। আর যদি রিস্কটা হলো ওনার এককভাবে উনি ক্ষমতাবান হয়ে ওঠেন। সমস্যাটা অন্য জায়গায়। সেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দুই অঙ্গের প্রধান হওয়ার কারণে তৃতীয় অঙ্গের উপরও ওনার প্রভাব থাকে। আলটিমেটলি বাংলাদেশের সংবিধান, এখন যে বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, তাতে তিনি আসলে রাষ্ট্রপতিও, কারণ রাষ্ট্রপতিকে সব কাজ তাকে দিয়ে করতে হয়। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, মানে সংবিধান প্রধানমন্ত্রীকে যে ক্ষমতাটা দিচ্ছে এটা ঈশ্বরের পরে। তো ওই কারণেই এই ডিবেটটা হয়। বাংলাদেশের সমস্যাটা হলো, মূল ডিবেটটা হয় পরিবারতন্ত্রের কারণে, যেহেতু আমরা দেখেছি বছরের পর বছর ধরে এই একজন ব্যক্তি তিনি একটি বিশেষ পরিবারের এবং বিশেষ দলের প্রধান হওয়ার কারণে এই প্রিভিলেজটা পান, যে কারণে দলের নতুন নেতৃত্ব গড়ে ওঠে না। শেখ পরিবারের বাইরে থেকে কেউ আওয়ামী লীগের প্রেসিডেন্ট হবে, এখন পর্যন্ত খালেদা জিয়া, তারেক রহমানের বাইরে বিএনপির কেউ চেয়ারপারসন হবে, এইটা ওনারাও, রবিউল ভাইরাও কল্পনা করেন কিনা জানি না। তো এইটা হচ্ছে মূল সমস্যা। আপনি যদি পরিবারতন্ত্রের বাইরে যেতে না পারেন, নতুন নেতৃত্ব গড়ে তুলবার একটা স্পেস তৈরি করে দিতে না পারেন, তখন কিন্তু ওই একই দলের দলীয় প্রধান, সরকার প্রধান এবং সংসদ নেতা হলে একই ব্যক্তি বারবার হওয়ার সুযোগটা থাকবে। যখন আপনি আটকে দেবেন, কিন্তু আমার মনে হয় না সংবিধানে এটা উল্লেখ করার দরকার আছে। সংবিধানে এখনো কিন্তু নাই যে একই লোক প্রধানমন্ত্রী হবেন, নাই। কিন্তু আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, দলের সংখ্যাগরিষ্ঠরা যদি চায়, জনগণের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেসি তাই, সেখানে আপনি বাধা দিবেন। ডেমোক্রেসি তাই, কিন্তু এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিসের বিষয় এবং ইন্টেনশনটা কি। এখন আমাদের দেশে প্র্যাকটিসটা হয়ে গেছে যে দলের নেতাকর্মীরাও মনে করে শেখ হাসিনা ছাড়া কেউ আওয়ামী লীগের প্রধান হবে না, বিএনপিরাও মনে করে খালেদা জিয়া, তারেক রহমান ছাড়া কেউ পার্টির প্রধান হবেন না। এই যে মনে করা, দুই দলের দুই প্রধান নেত্রীর ক্ষেত্রে কিন্তু যুক্তি ওটাই ছিল, দলের ঐক্য ধরে রাখা। এখন তার ফলে কিন্তু প্রয়োজন আছে, নিশ্চয়ই প্রয়োজন আছে কিনা সেটা আবার একাডেমিক ডিসকাশন। যে এইটা হলো, তো আপনি তো এই দুইটি পরিবারের বাইরে যেতে পারছেন না। যখন পরিবারের বাইরে যেতে পারছেন না, তখন আপনাদের নতুন লিডারশিপ তৈরি হচ্ছে না। তো রবিউল হয়তো কখনো প্রাইম মিনিস্টার হতে পারবে না যদি এই পরিবারতন্ত্রের বাইরে না যান। না, আপনি ঘরে ঘরে প্রধানমন্ত্রী বানিয়ে না। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম একটা জায়গা, শেষ করি না, ঠিক আছে। না, সেটা হলো যে এই রাষ্ট্রপতির ক্ষমতার কথা বলছেন, যে পার্লামেন্ট পদ্ধতির সরকার যেখানে থাকে এবং পৃথিবীর যেখানে যেখানে আছে, সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা আসলে নগণ্য থাকে। আপনি দেখবেন যে ভারতে রাষ্ট্রপতির খুব বেশি কোনো ক্ষমতা নেই। আপনি যেখানে ধরেন রাষ্ট্রপতি, আমরা বলি অনেক দেশে ধরেন ব্রিটেনের রানী বলা হয়, থাইল্যান্ডের রাজা বলা হয়, দেখবেন যে তারা কিন্তু কিছু আনুষ্ঠানিক কাজ করে মাত্র, কিন্তু তাদের এক্সিকিউটিভ পাওয়ারটা এরকম থাকে না। মনে রাখা দরকার, সরকার পার্লামেন্ট পদ্ধতিতে সরকারের শাসন বিভাগের কাজটাই তো করে সরকার, এবং তার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, যার ফলে তাকে আপনাকে ক্ষমতা দিতেই হয়। আরেকটা কথা একটু বলবো, উনি বলছিলেন যে আমরা এনসিপিকে প্রতিদ্বন্দ্বী মনে করে নিচ্ছি কিনা বা বড় রাজনৈতিক দল হচ্ছে কিনা। আমি সেটা মিন করিনি। আমি বলছি এনসিপি এখনো রাজনৈতিক দল হবে, সেই জায়গায় মনোযোগী হওয়া উচিত। এখনো পর্যন্ত পরিপূর্ণ রাজনৈতিক দল তারা হয়নি, এক। নাম্বার দুই হচ্ছে এনসিপির যে গুরুত্ব সরকারের মধ্যে দেখি, যে প্রভাব সরকারের মধ্যে দেখি, সেটা একটা অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকার ক্ষেত্রে অন্তরায়, যেটা আমাদের দেশে যেহেতু অবিশ্বাস আছে, বিভাজন আছে, দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হয় না। কোনো সরকার যদি একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি তার দুর্বলতা থাকে, সেটা নির্বাচনে প্রভাব ফেলে। ওই জায়গা থেকে আমরা বলছি যে এনসিপি রাজনৈতিক দল না হয়েও বা হতে চলেছে মাত্র, সেটাও যদি আমি বিবেচনা করি, তার প্রভাব সরকারে যেভাবে আছে সেইটা গণতন্ত্র, নির্বাচন, ভোটাধিকারের ক্ষেত্রে অন্তরায় হলেও হতে পারে।